হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। দীর্ঘ প্রতীক্ষার পরে আবার আমরা উপস্থিত হয়েছি তোমাদের মাঝে। বেসিক্যালি আমরা সিইউএলইডি অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির যে ল এন্ট্রান্স টেস্ট সেটারই প্রিপারেশন করিয়ে থাকি। তো আজকের এই ভিডিও কি জন্য আমরা এনেছি, তো সেটার মেন উদ্দেশ্য হলো, এটার এজেন্ডাটা কি, মেন উদ্দেশ্য হলো যে আমরা ডিকোডিং অফ দ্য সিলেবাস অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির যে ল এন্ট্রান্স টেস্ট হয়ে থাকে সেটার সিলেবাসটা কি সেটা সম্পর্কে আজকে জানবো। তো সিলেবাসটা জানার আগে এই এক্সামটা সম্পর্কে জানা জরুরি। তো এক্সামটা বেসিক্যালি 100 মার্কের হয়ে থাকে। এই বছর থেকে এক্সামের প্যাটার্নটা চেঞ্জ করা হয়েছে। প্রিভিয়াসলি এক্সামটা 100 মার্কেরই হতো, কিন্তু এখানে 50টা কি থাকতো, 50টা কোশ্চেন থাকতো এবং প্রত্যেক কোশ্চেনের মার্ক থাকতো 2 মার্ক করে। তো টোটাল 100 মার্কের এক্সাম হতো এবং এটা পেন এবং পেপার অর্থাৎ হাতে কলমে পেন পেপার যে টেস্ট হয়ে থাকে সেই টেস্টটা হয়ে থাকতো। কিন্তু এবার প্যাটার্নটা চেঞ্জ করা হয়েছে, এখানে 100টা কোশ্চেন রয়েছে, 100টা কোশ্চেন এবং প্রত্যেক কোশ্চেনের মার্ক কিন্তু 1 মার্ক করে। ঠিক আছে, এবং এক্সামটা হয়েছে সিবিটি বেসড অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হয়েছে। এবার যে আজকের ভিডিওর মেন এজেন্ডা সেটা হচ্ছে এটার কি, যে সিলেবাস থেকে ডিকোডিং করা। তো চলো শুরু করা যাক। এটা আমাদের মতো করে আমরা সিলেবাসটাকে ডিভাইড করে নিয়েছি। প্রিভিয়াস ইয়ারে বেশ কিছু কোশ্চেন অ্যানালাইজ করে আমরা পেয়েছি যে এই 6টা টপিকের উপর বেস করেই কিন্তু মোটামুটি 95 to 100% কোশ্চেন কিন্তু এই সমস্ত টপিকের উপর বেস করেই জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো বেসিক্যালি টপিকগুলো হলো ফার্স্টলি জিএস। তো জিএস কে বলা হয়ে থাকে জেনারেল স্টাডিজ। এর মধ্যে 4টা সাবজেক্ট আছে তোমাদের, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স। জিকে অর্থাৎ যে স্ট্যাটিক জিকের যে সমস্ত পার্টগুলো, জেনারেল নলেজ যে পার্টগুলো, এই সমস্ত বিষয়গুলো এর মধ্যে এসে থাকে। এছাড়াও রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে জিজ্ঞাসা করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ইংলিশ, লজিক্যাল রিজনিং, ম্যাথমেটিক্স এবং লিগ্যাল অ্যাপটিটিউড। আশা করি সবাই বুঝতে পারলে। আমি বেসিক্যালি তোমাদের জিএস এবং জিকের ফ্যাকাল্টি। সো আজকে তোমাদের আলোচনার মেন বিষয়বস্তু হলো এই জিএস এবং জিকে, এই দুটো সাবজেক্টের মধ্যে কি কি সিলেবাস রয়েছে, কোন কোন টপিক থেকে কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে এবং আগামী ভিডিওগুলো আমরা কোন কোন টপিকের উপরে আনতে চলেছি, এই সমস্ত বিষয়গুলো নেক্সট স্লাইডে আমরা আলোচনা করব। তো চলো স্টার্ট করা যাক। জেনারেল স্টাডিজের মধ্যে যেমনটা বললাম আমি, যে পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি আর ইকোনমিক্স, এই 4টা সাবজেক্ট তোমাদের চলে আসবে। ঠিক আছে, আরেকটা 5 নম্বর সাবজেক্ট যেটা হলো সেটা হলো তোমাদের কি, যে জিকে। জিকেটাও কিন্তু আমি তোমাদেরকে পড়াবো। তো এক এক করে দেখে নেওয়া যাক যে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে কি কি টপিক রয়েছে। তো ফার্স্ট আমি যদি স্টার্ট করি পলিটিক্যাল সায়েন্স থেকে, তো পলিটিক্যাল সায়েন্সের মধ্যে বেসিক্যালি 4 থেকে 5টা টপিক আমাদেরকে পড়তে হবে। তার মধ্যে সব থেকে মেন যেটা টপিক হলো সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে, এই ইন্ডিয়ান কনস্টিটিউশনটাই কিন্তু 90% সিলেবাস তোমার কভার করবে। এর মধ্যে কি কি টপিক রয়েছে, যেমন প্রিএমবেল রয়েছে, যেমন প্রিএমবেল দেখবো যেটাকে আমরা প্রস্তাবনা বলা হয়ে থাকে। এরপরে আর্টিকেলগুলো যদি দেখা হয় যে আর্টিকেল 1 to 4 এর মধ্যে কি রয়েছে, যে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি সম্পর্কে বলা হয়েছে। তারপর আর্টিকেল যদি 5 to 11 দেখি, সেটাতে কি রয়েছে, যে সিটিজেনশিপ রয়েছে, যে আগামী বছরের জন্য কিন্তু সিটিজেনশিপ 5 to 11 এই চ্যাপ্টারটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। কিন্তু কেন, কারণ এখন আমরা দেখছি কি এসআইআর চলছে। ঠিক আছে না, এসআইআর চলছে, তো আমরা প্রত্যেকটা টপিক ভালো মতো কিন্তু দেখবো কারেন্টকে রিলেট করে। তারপরে কি রয়েছে, যে আর্টিকেল 12 টু যদি আর্টিকেল 35 পর্যন্ত দেখি, এর মধ্যে কি রয়েছে, যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট টপিক হলো এই ফান্ডামেন্টাল রাইট। এই ফান্ডামেন্টাল রাইট থেকে প্রত্যেক বছর কিন্তু 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে। এবারই যেমন দেখেছিলাম ফান্ডামেন্টাল রাইট থেকে সম্পর্কিত যে আর্টিকেল 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি অ্যাড করা হয়েছিল, তাই না। এবং আর্টিকেল 21 থেকেও কিন্তু এবার একটা কোশ্চেন আর্টিকেল 21 থেকেও কিন্তু এবার একটা কোশ্চেন ছিল। এরপর যদি আমি দেখি আর কি কি টপিক দেখবো, এরপরে রয়েছে তোমার ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন ছিল যে ডিপিএসপি আমরা কোন দেশ থেকে নিয়েছি। তো উত্তরটা কি হবে কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তারপরে রয়েছে কি, যে ফান্ডামেন্টাল ডিউটি আর্টিকেল 51 এর মধ্যে যে 11টা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে, এই সমস্তগুলো কিন্তু আমরা আলোচনা করব। নেক্সট যদি দেখি, যে তারপরে কি রয়েছে, যে প্রেসিডেন্টশিপ রয়েছে, প্রেসিডেন্টের পরে কি রয়েছে, যে ইউনিয়ন ক্যাবিনেট রয়েছে, তারপরে আমাদের কি রয়েছে, পার্লামেন্ট রয়েছে, ঠিক আছে, সুপ্রিম কোর্ট রয়েছে, হাইকোর্ট আছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এই সমস্ত কিছু রয়েছে। আরেকটা টপিক হলো কি তোমাদের, যেটা আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন এখন খুব বেশি নিউজে রয়েছে। ঠিক আছে, সেই জন্য ইলেকশন কমিশনকেও আমরা কিন্তু কারেন্টের উপর বেস করে এই টপিকটাকেও কিন্তু কভার আপ করবো। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের
তাই আমাদেরকে খুব ভালো করে কিন্তু দেখতে হবে। সেকেন্ড টপিক যদি আমি বলতে যাই যে পলিটি থেকে আর কি টপিক তোমাদের ইম্পর্টেন্ট হতে পারে, আরেকটা টপিক যেটা যে কনস্টিটিউশন ইন মেকিং, বা আমরা যদি বলি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে, ঠিক আছে, যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন কিভাবে তৈরি হয়েছে, এর মধ্যে কে কে সদস্য ছিলেন এবং কতদিনে কনস্টিটিউশন তৈরি হয়েছে, কি কি প্রস্তাবনা ছিল, কতগুলো কমিটি ছিল, এই সমস্ত বিষয় কিন্তু আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেই একটা টপিক দেখব। আর একটা টপিক যদি বলি যে বিভিন্ন অ্যামেন্ডমেন্টগুলো, অ্যামেন্ডমেন্ট থেকে কিন্তু কোশ্চেন আসে। আমি এখনই বললাম যে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট থেকে কিন্তু এবারই কোশ্চেন এসেছিল। আরেকটা টপিক, 4 নম্বর টপিক যদি বলি আমি, যে ইম্পর্টেন্ট যে জাজমেন্টগুলো, ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট যে সমস্ত জাজমেন্টগুলো দিয়ে থাকে, সেই সমস্ত জাজমেন্টগুলোর ওপর থেকেও কিন্তু কোশ্চেন আসে। যেমন আমরা 1973-তে যে কেশবানন্দ ভারতী যে জাজমেন্ট জানি, যে যার মাধ্যমে যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন সেটা ডিসাইড করা হয়েছিল, সেটা কিন্তু একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। এই সমস্ত ইম্পর্টেন্ট জাজমেন্টগুলো কিন্তু আমরা দেখব। অ্যামেন্ডমেন্টের কথা বললাম, এখানে তোমাদেরকে আরেকটা আমি কোশ্চেন দিই যে এখন পর্যন্ত কতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং যে 130 যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা, ঠিক আছে, সেটার মাধ্যমে কি কি অ্যাড করা হয়েছিল, বা 130 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মধ্যে কি কি প্রভিশন রয়েছে, এই সমস্তগুলো যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর না হলে যখন আমরা ক্লাস করাবো তখন অবশ্যই এই সমস্ত বিষয়গুলো আরও ডিটেলসভাবে তোমাদেরকে জানানো হবে বা পড়ানো হবে। নেক্সট যদি আমি পলিটি ছেড়ে নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে কি যে জিওগ্রাফি। এতদিন কিন্তু জিওগ্রাফির ওপর খুব বেশি ফোকাস করা হতো না, জিওগ্রাফি থেকে 1 থেকে 2টো কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হতো। এবার আমরা দেখেছি এই বছরে যে জিওগ্রাফি থেকে 4 থেকে 5টা কোশ্চেন রয়েছে, তার মধ্যে জিওগ্রাফির বেশ কিছু কোশ্চেন স্ট্যাটিক জিকে থেকেও কিন্তু তোমাদের কভার আপ হয়ে যায়। সো জিওগ্রাফির বেশ কিছু টপিক এমন রয়েছে যেগুলো তোমাদের স্ট্যাটিক জিকের সাথে কিন্তু কি হবে, কম্বাইন হয়ে যাবে। তো আমরা জিওগ্রাফির মধ্যে ফার্স্ট যে ইম্পর্টেন্ট টপিকটা পড়বো সেটা হচ্ছে কি ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বো। ইন্ডিয়ান জিওগ্রাফি বেসিক্যালি 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটাকে আমরা ফিজিক্যাল পার্ট পড়বো, আর একটা কি পার্ট পড়বো, যে হিউম্যান জিওগ্রাফির যে পার্টটা সেটা পড়বো। তো ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে তোমাদের কি চলে আসবে, যে ইন্ডিয়ান যে কোন গোলার্ধে কোন হেমিস্ফিয়ারে অবস্থান করছে, ল্যাটিটিউড লঙ্গিটিউডনাল ডিভিশন, ইন্ডিয়ান যে নেবারহুড সেগুলো। তো ইন্ডিয়ান ফিজিওগ্রাফি ফিচারের মধ্যে তোমাদের আসবে কি, যে আমাদের যে হিমালয়ান মাউন্টেন রয়েছে, প্ল্যাটুস রয়েছে, প্লেন রয়েছে, এই সমস্ত বিষয়গুলো। আমাদের যে কোস্টাল রিজন রয়েছে, ডেকান ট্রাপ রয়েছে, এই সমস্ত ল্যান্ডফর্মগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। তারপর আমরা কি দেখবো, যে ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম দেখবো, ইন্ডিয়ান ক্লাইমেট দেখবো, ইন্ডিয়ান সয়েল দেখবো, ইন্ডিয়ান ভেজিটেশন দেখবো। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইন্ডিয়ান ক্লাইমেটের মধ্যে আমাদের চলে আসবে। হিউম্যান জিওগ্রাফির মধ্যে আমাদের কি দেখবো, এখানে যে বিভিন্ন ন্যাচারাল যে রিসোর্সেসগুলো রয়েছে, যেমন মিনারেল রিসোর্সেস, যেমন তোমাদের আয়রন মাইন, কোল হয়ে গেল, এই ধরনের ইন্ডাস্ট্রি, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি হয়ে গেল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু হিউম্যান জিওগ্রাফির মধ্যে আমরা দেখবো। ইন্ডিয়ান জিওগ্রাফি বাদ দিয়ে যদি নেক্সট ইম্পর্টেন্ট টপিকের কথা আমি বলি, তাহলে নেক্সট ইম্পর্টেন্ট টপিক কি হবে আমাদের, ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি অর্থাৎ ক্লাইমেট সম্পর্কে আলোচনা দেখব। যে এখানে আমরা দেখব যে কোপেনস ক্লাসিফিকেশন, যে কোপেন কিভাবে যে ওয়ার্ল্ড ক্লাইমেটিক রিজনগুলো রয়েছে সেটা ক্লাসিফাই করেছে। এখানে আমরা জানি যে ইন্ডিয়ান যে ক্লাইমেট, সেটা কি ধরনের ক্লাইমেট, সেটা হচ্ছে মনসুনাল ক্লাইমেট। এছাড়াও বিভিন্ন ধরনের যে ইম্পর্টেন্ট মেজর ক্লাইমেটিক রিজনগুলো রয়েছে, যে টেম্পারেট রিজন রয়েছে, ট্রপিক্যাল রিজন রয়েছে, টুন্ড্রা রিজন রয়েছে, অ্যালপাইন রিজন রয়েছে, এই সমস্ত রিজনগুলো সম্পর্কে দেখবো আমরা এখানে। এছাড়াও মেডিটেরিয়ান ক্লাইমেট দেখবো আমরা, মনসুনাল ক্লাইমেট ডিটেলসলি আলোচনা করবো। এছাড়াও তুন্দ্রা রয়েছে, তৈগা রয়েছে, আরও বিভিন্ন যে চাইনিজ ক্লাইমেটিক রিজন রয়েছে, ব্রিটিশ ক্লাইমেট রয়েছে, ঠিক আছে। এই ধরনের যে ক্লাইমেটিক রিজনগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমরা এখানে আলোচনা করব। এছাড়াও ক্লাইমেটোলজির মধ্যে আরেকটা যে পার্ট পড়ে, সেটা হচ্ছে আমাদের কি ওয়েদার, ক্লাইমেট, প্রেসিপিটেশনস, যে আমরা প্রেসিপিটেশনস কয়ভাবে 3 প্রকার প্রেসিপিটেশন হয়ে থাকে, যে ওরোগ্রাফিক রেইনফল কি, ক্লাইমেটিক সাইক্লোনিক রেইনফল কিভাবে গঠিত হয়ে থাকে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই ক্লাইমেটোলজির মধ্যে আমরা এখানে দেখব। এবার যেমন একটা কোশ্চেন তোমাদের ক্লাইমেটোলজি থেকে এসেছিল, এখানে যে বিভিন্ন ধরনের আমরা ক্লাইমেটগুলো পড়বো, সেখানেই দেখবো যে আমাদের টেম্পারেট গ্রাসল্যান্ড রয়েছে, যে টেম্পারেট গ্রাসল্যান্ডগুলো যে রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। যেমন এবার পেরি সম্পর্কে, পেরি পেরি যে টেম্পারেট গ্রাসল্যান্ড, সেটা সম্পর্কে কোশ্চেন এসেছিল যে এটা কোন মহাদেশে রয়েছে, কোন কন্টিনেন্টের মধ্যে রয়েছে। তাহলে আনসার কি হবে, যেমন নর্থ আমেরিকার মধ্যে রয়েছে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে ডাউন্স সম্পর্কে এসেছিল, ঠিক আছে, যে ডাউন্স কোন ইয়েতে রয়েছে। তো এইভাবে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু ক্লাইমেটোলজির মধ্যেই তোমাদের কভার আপ হয়ে যাবে। থার্ড ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা যদি আমি বলে থাকি, সেটা কি হবে, দ্য জিওমরফোলজি, ঠিক আছে। জিওমরফোলজির মধ্যে যে টপিকগুলো বেসিক্যালি আমরা দেখে থাকবো, যে ওয়েদারিং কিভাবে হয়ে থাকে, যে আমাদের বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম, এই মাউন্টেন কিভাবে গঠিত হয়, আমাদের যে ভলকানিজম,
যে সমস্ত টপিকগুলো এগুলো কিন্তু জিওমরফোলজির মধ্যে চলে আসবে, যে বিভিন্ন ধরনের ল্যান্ডফর্মগুলো এগুলো কিভাবে গঠিত হচ্ছে এগুলো কিন্তু আমরা এখানে দেখব, ঠিক আছে। আর জিওমরফোলজি থেকে কিন্তু খুব বেশি কোশ্চেন জিজ্ঞাসা করা হয় না, সেই জন্য এক্সামের ওয়েটেজ অনুযায়ী আমরা এই টপিকগুলো কভার আপ করবো। আরেকটা লাস্ট টপিক যদি আমি বলি, তাহলে আরেকটা কি হচ্ছে যে ওশিয়ানোগ্রাফি বা ওশিয়ানোলজি যদি বলি, যেটাই হোক, ওশিয়ানোগ্রাফি ওশিয়ানোলজি, এই যে টপিকটা রয়েছে এখান থেকে আমরা কি কি দেখব, যে বিভিন্ন আমাদের যে বিভিন্ন ওশেনগুলো রয়েছে, এর যে ওশেন যে রিলিফ ফিচারগুলো রয়েছে, এই রিলিফ ফিচারগুলো দেখবো, যে কন্টিনেন্টাল সেলফ কি, আবিসিয়াল প্লেন কি, এই ধরনের টপিকগুলো দেখবো, এবং কোন ওশিয়ানে কী ধরনের যে ওশিয়ানিক কারেন্ট ফ্লো হয় সেইগুলো কিন্তু আমরা দেখবো। যেমন এখানে যে আবুল হাস ওশিয়ানিক কারেন্ট, এটা কোল্ড কারেন্ট না ওয়ার্ম কারেন্ট, এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে। এটা কোন ওশিয়ানে দেখা যায়, ফকল্যান্ড কারেন্ট কোথায় দেখা যায়, যে ক্যানারি কোল্ড কারেন্ট, ঠিক আছে, এটা কোথায় দেখা যায়, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ওশিয়ানোলজি থেকে আসে। তো এগুলো বেসিক যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমরা দেখবো। আর টপ যেটা লাস্ট এবং ইম্পর্টেন্ট টপিক, সেটা কি আমরা দেখবো, যে ওয়ার্ল্ড জিওগ্রাফি, ঠিক আছে। ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কী কী দেখবো, যে ইম্পর্টেন্ট বিষয়গুলো, মানে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু টপিক রয়েছে। যেমন এখান থেকে আমরা লোকেশন দেখবো, ঠিক আছে, যে ওয়ার্ল্ড জিওগ্রাফি যে ফার্স্টলি আমরা এখানে দেখবো যে ওয়ার্ল্ড ম্যাপটা আমরা ভালো মতো দেখবো, যে কোথায় কি লোকেশনগুলো রয়েছে। এখান থেকে কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কোশ্চেন অনেক সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে। এখানে আমি যেমনটা বললাম, যে স্ট্যাটিকের সাথে জিওগ্রাফির অনেকগুলোই টপিক কিন্তু কনভার্স হয়। এখানে আমরা দেখবো যে টপিকটা কনভার্স হবে তোমাদের, যে যেমন এবারই যে লংগেস্ট রিভার, এই ধরনের একটা কোশ্চেন এসেছিল তোমার এক্সামে। তো ওয়ার্ল্ড জিওগ্রাফি যখন পড়াবো, তো ঠিক এই ধরনের কোশ্চেনগুলো রয়েছে, এটার আনসার কি হবে, নাইল হবে। আর যদি যদি ওয়াটার ফলো, যে ওয়াটার লোডেড ক্যাপাসিটি অনুযায়ী লংগেস্ট রিভার যদি বলা হয়ে থাকে, তাহলে সেটা কি হবে, অ্যামাজন হবে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়ে থাকে। হবে নেক্সট যদি টপিক আমি তোমাদেরকে বলি, যেটা সেটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিকে কিন্তু বেসিক তিনটা ভাগে ভাগ করা হয়ে থাকে। তাহলে বেসিক কি কি, একটা হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি, একটা হচ্ছে মিডাইভেল হিস্ট্রি, আর আরেকটা লাস্ট হচ্ছে তোমাদের মডার্ন হিস্ট্রি। এই মডার্ন হিস্ট্রিটা কিন্তু টপ মোস্ট ইম্পর্টেন্ট। এই মডার্ন হিস্ট্রি থেকেই কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে। কিন্তু এনসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভেলকে আমরা নেগলেক্ট করতে পারি না। এখান থেকেও যে বেসিক কনসেপ্টগুলো, যে এনসিয়েন্ট হিস্ট্রি আর মিডিয়েভেল হিস্ট্রি ইম্পর্টেন্ট টপিকগুলো, যেখানে হারাপ্পান সিভিলাইজেশন আমরা দেখবো, রিক বেদিক কালচার সেটা সম্পর্কে আমরা দেখবো। মিডিয়েভেলে কি দেখবো, যে সালতানাত এজ দেখবো, মুঘল এজ দেখবো, তাদের আর্ট অ্যান্ড কালচার সম্পর্কে আমরা দেখবো, যে বেসিক বেসিক মেন মেন ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো আমরা এনসিয়েন্ট আর মিডিয়েভেল থেকে দেখবো। কিন্তু মডার্নটা হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকেই কিন্তু মডার্ন হিস্ট্রি থেকেই কিন্তু কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো এক এক করে আমরা মডার্নের কোশ্চেনগুলো দেখবো, টপিকগুলো দেখবো, এবং এখান থেকে কী কী ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে সেগুলো আমরা দেখবো। তো মডার্নের ফার্স্ট টপিক হিসাবে আমি বলতে পারি টপ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আইএনসি, দ্যাট ইজ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফরমেশন, ঠিক আছে। তার বিভিন্ন ধরনের যে না ইয়ারলি যে সমস্ত কনফারেন্সগুলো হয়েছে সেগুলো কোথায় কোথায় হয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সমস্ত নেতাগুলো রয়েছে, লিডার, সে সম্পর্কে দেখবো। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে যে সমস্ত মুভমেন্টগুলো হয়েছিল, যেমন নন কোঅপারেশন নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, ঠিক আছে, এই ধরনের মুভমেন্টগুলো যে সমস্ত হয়েছিল সেগুলো আমরা দেখবো, ঠিক আছে। আর নেক্সট যদি টপিক বলি, তাহলে নেক্সট টপিক সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হিস্ট্রির মধ্যে বলতে পারি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যেই, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমি দেখলাম, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে স্বদেশী মুভমেন্ট, বয়কট মুভমেন্ট, এই ধরনের মুভমেন্টগুলো সবগুলোই কিন্তু আমরা দেখব। তারপরে আমরা দেখব কি, যে বিভিন্ন যে তোমাদের অ্যাক্টগুলো রয়েছে, বিভিন্ন অ্যাক্টগুলোর মধ্যে কি রয়েছে, ফার্স্টলি যে চার্টার অ্যাক্ট রয়েছে, ঠিক আছে, যে চার্টার অ্যাক্ট রয়েছে। তো চার্টার অ্যাক্ট কততে এসেছিল, যে 1773, ঠিক ঠিক আছে। তারপরে রেগুলেটিং অ্যাক্ট কতগুলো রয়েছে সেটা তোমরা বলবে, যদি আমি লিখে দিচ্ছি যে চারটা রেগুলেটিং, সরি মিস্টেক হয়েছে, যে চার্টার অ্যাক্ট রেগুলেটিং অ্যাক্ট 1973, আর চার্টার অ্যাক্ট কতগুলো ছিল, যে 1903। ফার্স্টলি যে চার্টার অ্যাক্ট 1993-তে এসেছিল। তারপরে যদি আমি বলি যে আরও তারপরে তিনটে চার্টার অ্যাক্ট, 1883, 33 অ্যান্ড 53। ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট, সেকেন্ড চার্টার অ্যাক্ট, আর তারপরে আমরা কি দেখব, যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কতগুলো রয়েছে, যে এখানেও তিনটা কাউন্সিল অ্যাক্ট, 1861, দেন 92, দেন 1909। 1909-এর যে কাউন্সিল অ্যাক্ট, সেটার আরেকটা নাম রয়েছে, সেটা কি, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তারপরে দুটো অ্যাক্ট দেখবো আমরা, সেটা কি, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990 অ্যান্ড
1935 এই সমস্ত অ্যাক্টগুলো থেকে কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে। যেমন 1990 অ্যাক্ট থেকে এটার আরেকটা নাম কি এবং ডায়ার কি, এটা কোন অ্যাক্টের মাধ্যমে ঘোষণা করা হয়, যে সেন্ট্রাল গভর্নমেন্টের ডায়ার কি কোন অ্যাক্টের মাধ্যমে ঘোষণা করা হয়, আর প্রভিন্সিয়াল গভর্নমেন্টের ডায়ার কি কোন অ্যাক্টের মাধ্যমে ঘোষণা করা হয়। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে যে সোশ্যাল রিফর্ম রয়েছে, যে সোশ্যাল রিফর্মার রয়েছে তাদের, যেমন RRR, দ্যাট ইজ রাজা রামমোহন রয়, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ সম্পর্কে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে কিন্তু এদের পার্সোনালিটি সম্পর্কে, এবং এরা কোন ধরনের সোশ্যাল রিফর্মার ছিলেন এবং কি কি সোশ্যাল সামাজিক চেঞ্জে কি কি ধরনের প্রধান ভূমিকা পালন করেছেন সেই সমস্তগুলো, এবং সোশ্যাল বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা এখানে দেখব। এবারে যেমন কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল সেটা ছিল যে লেট মি চেক, যেমন থিওসফিক্যাল সোসাইটি সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক আছে। এছাড়াও ইম্পর্টেন্ট কিছু, যেমন এছাড়াও কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল যেমন ব্রাহ্ম সমাজ, হু ক্রিয়েটেড ব্রাহ্ম সমাজ, এই ধরনের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করা হয়। আরেকটা ইম্পর্টেন্ট টপিক যে বিভিন্ন যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যান্ড যে ভাইসরয়, তাদের থেকেও কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে। এগুলো ছিল হচ্ছে তোমাদের মডার্ন হিস্ট্রির মধ্যে যে মডার্ন হিস্ট্রি, সেই সমস্ত টপিক যেগুলো আমরা এক এক করে ক্লাসে সমস্ত টপিকই কিন্তু কভার আপ করবো। নেক্সট যদি টপিক বলি সেটা হচ্ছে ইকোনমি, ঠিক আছে। তো ইকোনমির মধ্যে আমরা কি কি টপিক দেখবো, ইকোনমি যদিও আমরা কেউ খুব একটা পরিচিত না ইকোনমি সম্পর্কে, তো ইকোনমিক থেকে খুব বেশি কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয় না, এটা তোমাদের একটা রিলিফ। কিন্তু এখান থেকে বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে যেগুলো আমরা এক্সামে ট্যাকেল করব, আর ক্লাসে সে সম্পর্কে আমাদের কিন্তু ডিটেলস আলোচনা করতে হবে। যেমন ইন্ডিয়ান ইকোনমি আফটার ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমি যে আফটার ইন্ডিপেন্ডেন্স আমাদের ইকোনমি কেমন ছিল, আফটার ইন্ডিপেন্ডেন্স আমাদের ইকোনমি কেমন ছিল সে সম্পর্কে আমরা আলোচনা করবো। যে বিভিন্ন যে যে 5 ইয়ার প্ল্যানগুলো রয়েছে, ঠিক আছে, 12টা 5 ইয়ার প্ল্যান রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। রোলিং প্ল্যান কোনটাকে বলা হয়, প্ল্যান হলিডে কোনটাকে বলা হয়, যে মাহালানোবিস মডেল কোনটা ছিল, হ্যারোটোমান মডেল কোনটা, এই সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব। যে 5 ইয়ার প্ল্যান সেখান থেকে চেঞ্জ করে যে প্ল্যানিং কমিশন গঠন হয়, প্ল্যানিং কমিশন কখন গঠন হয়েছিল, ঠিক আছে, কত তারিখে, এবং প্ল্যানিং কমিশনের কাজ করার ধরনটা কি ধরনের, সেগুলো সম্পর্কে আমরা কিন্তু এখানে আলোচনা করব। এই 5 ইয়ার প্ল্যানের মধ্যেই কিন্তু আমাদের যে গ্রিন রেভলিউশন রয়েছে, ঠিক আছে, অপারেশন ফ্লাড রয়েছে, যে অপারেশন ফ্লাড, ঠিক আছে, এগুলো সম্পর্কে আলোচনা করব। যে বিভিন্ন ধরনের তাছাড়া রেভলিউশনগুলো যে রয়েছে, যেমন হোয়াইট রেভলিউশন রয়েছে, ঠিক আছে, ব্লু রেভলিউশন রয়েছে, এই সম্পর্কে কিন্তু ইকোনমিতে আলোচনা করা হবে। এছাড়াও আরও বেশ কিছু টপিক রয়েছে যেগুলো আমাদেরকে দেখতে হবে, যে ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম, ঠিক আছে, যে ব্যাংকিং সিস্টেম, যে ব্যাংক ন্যাশনালাইজেশন 1969-এ কেন করা হয়েছিল, এছাড়াও যে আমরা দেখব কি যে রেপো রেট বলতে কি বুঝি, ঠিক আছে, রিভার্স রেপো কি, ঠিক আছে, এছাড়াও দেখবো যে CRR কি, SLR কি, এ সম্পর্কে কিন্তু আমরা ব্যাংকিং সিস্টেমে দেখবো। এছাড়াও যে সমস্ত ইন্ডিয়ান যে ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো রয়েছে, ঠিক আছে, যে ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে কি বুঝি, ঠিক আছে, বন্ড বলতে আমরা কি বুঝি, এই ধরনের যে টপিকগুলো বেসিক যে সিম্পল কনসেপ্টগুলো সেগুলো কিন্তু আমরা দেখবো। এছাড়াও এখানে আমরা RBI সম্পর্কে দেখবো, সেবি সম্পর্কে দেখবো, ঠিক আছে, এই সমস্ত টপিকগুলো কিন্তু ইন্ডিয়ান ইকোনমির মধ্যে তোমাদের কভার হবে। নেক্সট আরেকটা টপিক, এই ইকোনমির কিন্তু আমাদের যে 4টা টপিক ছিল, যে পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি অ্যান্ড ইকোনমি, জিএস এর 4টা টপিক, 4টা সাবজেক্ট কিন্তু এখানে কভার হলো। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে কি স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে এখানে কিন্তু বোঝানোর তেমন কিছুই নেই, এখান থেকে কিন্তু আমাদেরকে কি দেখতে হবে, বারবার রিভিশন করতে হবে, তার মাধ্যমে কিন্তু জিকের টপিকগুলো আমরা মনে রাখতে পাবো। আর বেসিক্যালি কারেন্ট থেকেই স্ট্যাটিক জিকের কোশ্চেনগুলো কিন্তু অনেক কিছু জিজ্ঞাসা করা হয়ে থাকে, যেগুলো স্ট্যাটিক জিকের অনেক টপিক কিন্তু তুমি আবার জিওগ্রাফির সাথে মার্কস দেখতে পাবে, কিছু টপিক কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে মার্কস দেখতে পাবে। যেমন ফার্স্ট টপিক যদি বলি, যে হাইয়েস্ট লংগেস্ট, এই ধরনের যে কোশ্চেনগুলো থাকে, যে হাইয়েস্ট মাউন্টেন কি, লংগেস্ট রিভার কি, এই ধরনের কোশ্চেনগুলো, লংগেস্ট রিভার কিন্তু এবার কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এখানে আসে। নেক্সট আমরা কি দেখবো, যে স্পোর্টস সম্পর্কে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে। থার্ড, এবার যেহেতু ওমেন ওয়ার্ল্ড কাপ জিতেছে, ঠিক আছে, তো এই ওমেন ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে আগামী এক্সামে, অর্থাৎ 2026-এর যে সমস্ত এক্সামগুলো অর্থাৎ CULT হবে, সেখানে কিন্তু ওমেন্স ওয়ার্ল্ড কাপ থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করা যেতেই পারে। এবার বিভিন্ন যে কনফারেন্সগুলো রয়েছে, রিসেন্টলি যেমন COP30-র যে
সামিট হলো, সেটা কোথায় হলো? ব্রাজিলে। এবং ব্রাজিলে কোন শহরে হলো? ব্রাসেল শহরে হলো। সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এবার জিজ্ঞাসা করা হতে পারে। যেমন G20 সামিট রিসেন্টলি কিছুদিন আগে গঠিত হলো, যে সাউথ আফ্রিকা জোহানেসবার্গে কনফারেন্স হলো। বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন কি, যেমন তোমাদের ইউএন রয়েছে, ঠিক আছে? ইউএনের বিভিন্ন ধরনের অর্গানগুলো রয়েছে, যে ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, IMF রয়েছে, ঠিক আছে? এই ধরনের বিষয়গুলো কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে চলে আসে। এগুলো তোমাদেরকে দেখতে হবে। ফোর্থ যেটা দেখলাম, যে বিভিন্ন ধরনের এই কনফারেন্স এবং এদের হেডকোয়ার্টারগুলো কোথায় রয়েছে, ঠিক আছে? যে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় রয়েছে, IMF এর কোথায় রয়েছে, এগুলো আমাদেরকে দেখতে হবে। ফোর্থ, বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডসগুলো দেখতে হবে, যে যে কী বলে, এডুকেশন ফিল্ডে, ঠিক আছে, ম্যাগাজিন ফিল্ডে কোন ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তোমার গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড কোনগুলো, তোমাদের সিভিলিয়ান অ্যাওয়ার্ড কোনগুলো, এই ধরনের অ্যাওয়ার্ডগুলো কিন্তু আমাদেরকে এখানে দেখতে হবে। 5 নম্বর টপিক যদি আমি বলি, যে বিভিন্ন কালচারাল আসপেক্ট থেকে আমাদের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে, যে এই ধরনের পার্টিকুলার ড্যান্স ফর্ম এটা কোথায় দেখা যায়, এই ধরনের আর্ট অ্যান্ড কালচার কোথায় লক্ষ্য করা যায়, যেমন কুচিপুড়ি ড্যান্স ফর্ম কোথায় দেখা যায়, ছৌ ড্যান্স কোথায় দেখা যায়, ভারতনাট্যম কোথায় পাওয়া যায়, ঠিক আছে, কত্থক কোথাকার, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের এখানে দেখতে হবে, ঠিক আছে? বেশ কিছু ইকোলজির যে সমস্ত কোশ্চেনগুলো পাবো, ইকোলজি কোশ্চেনের মধ্যে কেমন কেমন যেমন ন্যাশনাল পার্ক, ঠিক আছে, যে ন্যাশনাল পার্ক, এই পার্টিকুলারলি ন্যাশনাল পার্ক কোথায় ছিল। এবারে যেমন একটা কোশ্চেন এসেছিল তোমাদের, যে আচ্ছা, এক মিনিট, এই মুহূর্তে কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি না, যে হায়েস্ট, হ্যাঁ, যে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক এটা কোথায় লোকেশন, যে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক এটা লোকেশনটা কোথায়, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের এখান থেকে আমরা পেয়ে যাবো। আর এই টপিকটা কভার আপ করলে এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা ইজিলি ট্যাকেল করতে পারবো। আর লাস্ট একটা টপিক দেবো কি, বেসিক বেসিক সায়েন্স থেকে সায়েন্সের বেশ কিছু টপিক কিন্তু জিজ্ঞাসা করা যেতে পারে। সো আমরা বেসিক সায়েন্সটাও কিন্তু এর মাধ্যমে কভার আপ করবো, ঠিক আছে? আরেকটা টপিক যদি বলি, যে বুক অ্যান্ড অথার্স, ঠিক আছে, বুক অ্যান্ড অথার্স যে সমস্ত টপিকগুলো, সেগুলো কিন্তু আমরা এখানে কভার আপ করবো। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে যে আমরা জিএস এবং জিকের মধ্যে কী কী টপিক কভার আপ করবো। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, বুঝতে প্রবলেম হয়ে থাকে, তাহলে এই যে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল APJAC, এর মাধ্যমে তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। সো স্টে টিউন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।